ওকে, আমাকে দেখা যাচ্ছে, এইভাবে দেখা যাচ্ছে। এখন বাজে হচ্ছে 11:15। আমি জিম থেকে ফিরলাম, আমার বন্ধুর বাড়িতে গেছিলাম, সোনিয়ার বাড়িতে। দীঘা থেকে সরি মামার বাড়ি থেকে একটা কার্ডে গেছিলাম, ওটা দিয়ে আসলাম। তারপরে এসে এখন আমি রান্না করছি, পটল ভাজছি আর কি, খাওয়া দাওয়া করবো। সারাদিন কাজে প্রচুর ব্যস্ত আছি, কারণ সকাল 6:30 উঠি, প্রচুর কাজকর্ম থাকে। অফিস যাই, অফিস থেকে ফিরতে লেট হয়, জিমে যাই। স্ট্রেসটাকে তো কোনো না কোনো জায়গায় বার করতে হবে, ফার্স্ট্রেশন কোনো না কোনো জায়গায় বার করতে হবে। আলটিমেটলি আমিও মানুষ, আমারও ফার্স্ট্রেশন হয়। অতটাও স্ট্রং নাকি সব অ্যাবজর্ব করে নিতে পারবো, সব সহ্য করে নিতে পারবো। কখনো কখনো বিনা দোষে যখন অনেক কিছু শুনতে হয়, তখন মাথা ঠিক থাকে না। আমি জানি ওকে দেখা যাচ্ছে, আমি ব্যাক ক্যামেরা আমি জানি হোক দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম তোমাদের কাছে একটা স্টোরি শেয়ার করি, কারণ তারপরে যেটা বলবো ভেবেছিলাম, যেটা প্রবলেম হচ্ছে, আমি বলেছিলাম লাস্ট একটা কিউএনএ ভিডিও হয়েছিল, সেখানে আমি বলেছিলাম এই ধরনের ভিডিও বানানো আমার ভালো লাগে না এইসব টপিকের ওপর, ঠিক আছে। বাট আমাকে যদি কেউ পোক করে, বার করে পোক করে, হ্যাঁ সে হয়তো সোশ্যাল মিডিয়াতে করছে না, কিন্তু তোমরা তো জানতে পারো না যে আমাকে কিভাবে পোক করা যায় পার্সোনালি। তো যদি কেউ করে তাহলে ডেফিনেটলি আমি শেয়ার করব। তো আজকে একটা গল্প শেয়ার করব। গল্পটা গল্পটা কিন্তু সত্যি না। তো গল্পটা জাস্ট শোনো। আমি জাস্ট এখন রান্না করতে করতে কমেন্টগুলো পড়ছিলাম, এত খারাপ লাগছে, কিছু কিছু কমেন্ট এত বাজে। আমি চ্যানেল থেকে ওই সমস্ত মেম্বারগুলোকে ব্লক করতে বাধ্য হলাম, কারণ আমার বাড়ির লোক, ফ্যামিলির লোক অনেকেই আছে, গুরুজনরা যারা ভিডিও দেখে, কমেন্টও পড়ে। ওই সমস্ত কমেন্ট জাস্ট নেওয়া যায় না। এত জঘন্য মানুষের মেন্টালিটি, এত চিপ মেয়েরা, স্পেশালি মেয়েরা। আর তো আমি নিতে পারছিলাম না। তো যাই হোক, আমি ভাবলাম আমি গল্পটা শুনিয়ে দিই। গল্পটা আমি খুব শর্টে বলবো, কারণ অনেক বড় গল্প। অত বড় গল্প বলতে গেলে 1-1.5 ঘন্টা লেগে যাবে। ছোট করে বলি। একটা মেয়ে স্কুল পাস আউট করে কলেজে ভর্তি হয়। কলেজে ভর্তি হওয়ার টাইমে সেই মেয়েটিকে যে ভর্তি করায় আর কি, সেটাকে প্রপোজ করে। মেয়েটি ইনিশিয়ালি না করে দিয়েছিল। অ্যান্ড মেয়েটির বন্ধুরা পরে জানতে পেরেছিল, যারা মেয়েটির সঙ্গে স্কুলে পড়তো এবং সেম কলেজে ভর্তি হতে এসেছিল। পরে যখন শুনে যে মেয়েটিকে প্রপোজ করেছে, তখন তার বান্ধবীরা বললো আমাদের কাছ থেকেও তো নাম্বার চেয়েছে। তখন মেয়েটি গিয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করলো, তুমি ওদের কাছ থেকেও নাম্বার চেয়েছো? তুমি আবার আমার কাছ থেকে, আমাদের ছেলের নাম্বার নিয়েছো, আমাকে প্রপোজ করেছো? তখন বলছে না, ওদের কাছে নাম্বার চেয়েছিলাম আমার অন্যান্য বন্ধুদের জন্য, আমার জন্য নয়, আমি তো তোমাকেই ভালোবাসি। তো যাই হোক, কিছু মাস যাওয়ার পর মেয়েটি হ্যাঁ করে দেয়। দেখলো ছেলেটি ভালো, খুব কলেজে ভালো রেপুটেশন রয়েছে টিচারদের কাছে, তো সেই হিসাবে হ্যাঁ করে দেওয়ার পর তারপরে মেয়েটি 1 বছর খুব ভালো চলতে থাকে। মাঝে ব্রেকআপ হয়ে গেছিল কোনো একটা কারণে। তো তারপরে তাকে আবার ভুলভাল ছেলেটি বোঝায় যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি মরে যাচ্ছি, আমি হসপিটালে আছি। ওর বন্ধুরা ফোন করে মেয়েটিকে, করে বলে যে তুমি যদি এক্ষুনি এবার হ্যাঁ না করো কিন্তু মরে যাবে। আর মেয়েটি এত বুদ্ধু, এত পাগল ছিল। তার আগে তো প্রচুর মিথ্যা কথা ধরা হয়েছিল, প্রচুর জিনিস দেখা হয়েছিল। তারপরে মেয়েটি না করে দেয় যে আমি তোমার সাথে রিলেশনশিপে থাকতে চাই না। তো তারপরে তখন মেয়েটি বলে হ্যাঁ ঠিক আছে আমি রিলেশনশিপে আছি, কারণ একটা মানুষ মরে যাচ্ছে, যদি হ্যাঁ না করি মরে যাবে। মাথায় এত বুদ্ধি মেয়েটার। তো তারপরে আবার রিলেশনশিপ চলতে থাকে, মেয়েটা তোমার 2nd ইয়ারে উঠে যায়। তারপরে নতুন ব্যাচ আসে কলেজে আবার। সেই নতুন ব্যাচের কলেজের মধ্যে থেকে একটি মেয়ে আসে, যে মেয়েটিকে তার আবারও পছন্দ হয় ছেলেটার। অ্যান্ড ছেলেটা গিয়ে তার নাম্বার, মানে কোনো না কোনো কারণে, যেহেতু সে ইউনিয়নে ছিল, নাম্বার এক্সচেঞ্জ হয়। মেয়েটি হয়তো চেয়েছিল নাম্বার। তারপর তার সাথেও খুব ভালো চলতে থাকে। এবার তার যে গার্লফ্রেন্ড ছিল, যাকে তার 1st ইয়ারে পছন্দ হয়েছিল, সেই গার্লফ্রেন্ডটি ধরে ফেলে, লাইব্রেরি রুমের ওখানে ধরে ফেলে। যখন ধরে ফেলে তখন তার মনে হয়েছে যে সে ভুল করেছে, হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেয়। মেয়েটিকেও সেই তার গার্লফ্রেন্ড অনেক উল্টোপাল্টা কথা বলে। তবে মেয়েটা অন্যান্য কারণে মেয়েটা কলেজ ছেড়ে দিয়েছিল। আর ওই মেয়েটা একটু ফেমাসও হয়ে গেছিল খুব বাজেভাবে, কোনো কোনো সাইটে দেখা যেত। সেই মেয়েটির সঙ্গে কাট আপ হয়ে যায়। 1বার 2বার না, 3-4 বার ধরেছে, তারপরে গিয়ে কাট আপ হয়েছে। তারপর 1 মিনিট পটল পড়ে যাচ্ছে আমার। ওয়েট বন্ধ না করলে আমি বলতে পারবো না, আমাকে ডাল বানাতে হবে, আমাকে বলে নি, কারণ আমার মাথা খুব গরম হয়ে যাচ্ছে। আমার খুন খলতা হয় বলছে না, আমার ঠিক একদম ওই রকম হচ্ছে। দাঁড়াও আমি একটু লাইটটা সেট করে নিই। সো ধরে ওরকম
এরকমভাবে। তারপরে সেই ছেলেটির ফেসবুকে অনেক মেয়ের সাথে ফ্লার্টি চ্যাট ম্যাট হতো, সেগুলো ধরে আর বলে যে তুমি কেন আমার সাথে এরকম রিলেশনের রয়ে অন্য মেয়ের সাথে ফ্লার্ট করছো। বলছে ফ্লার্টই তো করছি, এগুলোকে চিট করা বলে না, এটা তো ফ্লার্টি মেসেজই করেছি, আমি কি তার সাথে কি শুয়ে পড়েছি, আমি তো তার সাথে কিছু করিনি, তো এগুলো কিছু না। বারংবার ঝামেলা হতে থাকে, অগাস্ট মাস আসলেই ব্রেকআপ হয়ে যায়, আবার প্যাচআপ হয়ে যায়, আবার ব্রেকআপ, আবার প্যাচআপ, এই সেম ইস্যু নিয়ে। কলেজ গেল, ঠিক আছে, তারপর ছেলেটি কলেজে যাওয়া বন্ধ করে দিল, কারণ সে কলেজে একটা কাণ্ড করে বসলো। সেটা কোনো মেয়ে ঘটিত কাণ্ড না, সেটা একটা অন্য কাণ্ড। সে কাণ্ড করার জন্য ছেলেটি কলেজ যাওয়া বন্ধ করে দিল। তারপর ছেলেটি মেয়েটি এক জায়গায় কাজে ঢুকলো, দুজনে একসাথেই কাজে ঢুকলো। মেয়েটি আর কি ছেলেটিকে কাজে জোগাড় করে দিল, কারণ ছেলেটির পলিটিক্সে খুব ইন্টারেস্ট ছিল, মেয়েটি পছন্দ করতো না পলিটিক্সে, বলতে এইসব লাইনে যাওয়ার দরকার নেই, জন্য ছেলেটিকে বললো তুমি কাজে ঢুকো। খুব সামান্য পয়সায় দুজনে চাকরিতে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর সে তখন কলেজে পাস আউট হয়ে গেছে, মেয়েটি তখনও কলেজে পড়ে, 3rd ইয়ারে। তো সেখানে গেল, সেখানে গিয়েও আর একটা কাণ্ড করলো। 1 বছর সেখানে কাজ করেছে মেয়েটি ছেলেটি, সেখানেও মেয়ে রিলেটেড কোনো কাণ্ড না। সেখানেও গল্পটা আমি বলছি, বাট গল্পের পুরো গল্প বলবো না, অনেক বড় হয়ে যাবে, অনেক অনেক জিনিস আছে। তো সেখানে ছেলেটি একটা কাণ্ড করে বসলো, অ্যান্ড সেই কাণ্ড করার জন্য তাকে চাকরি থেকে বার করে দিল। মেয়েটি এতটা হিউমিলিয়েশন ওখানে সহ্য করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে দেখে ম্যানেজার বলছে কাজের জায়গায় তুমি চাইলে কাজে থাকতে পারো। তারা জানতো যে ছেলেটি মেয়েটি কাপেল। তো তখন বললো যে ঠিক আছে তোমরা চাইলে, 1 মিনিট, তুমি তখন মেয়েটিকে বললো যে তুমি চাইলে কিন্তু ওখানে কাজ করতে পারো। কিন্তু মেয়েটি এখানে কাজ করবে কি করে, তার মান সম্মান কিচ্ছু নেই, কারণ সে যা কাজ করেছে সেটা অত্যন্ত জঘন্য, অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। মেয়েটিও স্বইচ্ছাতে যেখান থেকে চাকরি ছেড়ে বেরিয়ে আসলো, ছেলেটিকে কাজ থেকে বার করে দেওয়া হয়েছিল। ভাগ্য ভালো তাকে পুলিশে দেওয়া হয়নি, ওখানে বলেও ছিল যে আজকে মেয়েটির জন্য আমি তোকে ছেড়ে দিলাম, নাহলে কিন্তু তোকে আমি পুলিশে দিতাম। ওখান থেকে আসলো, মেয়েটি এয়ারপোর্টে চাকরি পেল। মেয়েটি ওখানেও ছেলেটির জন্য একটা কাজের ব্যবস্থা করে দিল। ছেলেটি কাজে ঢুকলো, ওখানেও একটা কাণ্ড করে বসলো। এগেন মেয়ে রিলেটেড কোনো কাণ্ড না, অন্য একটা কাণ্ড। কী কাণ্ড আমি বলছি না। সেখান থেকেও ছেলেটিকে কাজ থেকে বার করে দিল। সেখানেও মেয়েটি আর ছেলেটি আলাদা কোম্পানি ছিল এয়ারপোর্টে, তারা একই কোম্পানিতে কাজ করতো না, সেখান থেকেও বার করে দিল। বার করে দেওয়ার পর মেয়েটির মান সম্মান ওখানেও গেল, কারণ ওখানেও মেয়েটিকে অনেকে চিনত আর জানতো যে ছেলেটি তার বয়ফ্রেন্ড হয়। অনেক কটু কথা শুনতে হয়েছে, প্রচুর কটু কথা। তো সে হয়তো আর এয়ারপোর্টে কখনো ওই রকম জায়গায় চাকরি পাবে না, পেতে গেলে অনেক কষ্ট করতে হবে, ঠিক আছে। এয়ারপোর্ট থেকে কি বলে এনওসি দেবে না কাজ করার জন্য, এমন একটা কাজ করেছিল। স্মাগলিংয়েরও কোনো কাজ না কিন্তু, ঠিক আছে, আমি বারবার করে বলে রাখছি, গল্পটা যেটা বলছি না মেয়ে রিলেটেড কাজ না স্মাগলিংয়ের কোনো কাজ, অন্য একটা কাজ, একটা কোম্পানির একটা কাজ, বাজে কাজ করেছিল। তো সে মেয়েটি তখন আবার বললো যে তুমি এত কিছু কেন করছো, তোমাকে আমি ভালো রাস্তায় আনতে চাইছি, এত সুযোগ সুবিধা দিচ্ছি, এত ভালোবাসা দিচ্ছি, তোমার চাইটা কি, কেন? অল্প পয়সা তো ঠিক আছে, অল্প পয়সাতেও ভালোভাবে থাকা যায়, বেশি টাকার দরকার নেই, বাজে কাজ করার কোনো দরকার নেই, কেন এগুলো করছো? তারপরেও কিন্তু মেয়েটি ছিল তার সাথে। তারপরে যাই হোক, সেটা আবার অন্য একটা কোম্পানিতে জয়েন করে গেল ছেলেটা। মেয়েটা তার কাজ চালাতে থাকলো, মেয়েটা অন্য কোম্পানিতে জয়েন করলো, অ্যান্ড তোমার সব কিছু ভালোই চলছিল। কিন্তু এর মধ্যে ফেসবুকে নতুন নতুন মেয়ের সাথে ছেলেটিকে ধরতে পারলো চ্যাটে। কি বলেছে, একটা মেয়েকে বলেছে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে রিসেন্টলি, আমি খুব একা, আমাকে ধোকা দেওয়া হয়েছে, আমাকে চিট করা হয়েছে, এসব বলেছে। পেটেন্ট ডায়লগ, যেটা সব মেয়েকে পড়ানোর সময় বলে থাকে, তার এক্স গার্লফ্রেন্ড তাকে চিট করেছে। মেয়েটি খুব দুঃখ হয়ে গেছে। মেয়েটির প্রোফাইল তখন মেয়েটি ঘেটে দেখলো যে মেয়েটিরও বয়ফ্রেন্ড আছে। আর এই ঘটনাটা ঘটেছিল ছেলেটার বাড়িতে গিয়ে, বাড়িতে থাকাকালীন। বাড়িতে তখন ঝামেলা করলো, কান্নাকাটি করলো, ছেলেটির মা এসে জিজ্ঞেস করলো কী হয়েছে। মেয়েটি কিন্তু বলেনি কী হয়েছে, মা ভেবেছে হয়তো দুজনের মধ্যে কোনো কিছু নিয়ে মনোমালিন্য হয়েছে, বলেছে মিটিয়ে নেই। তখন মেয়েটি ওই মেয়েটিকে ফোন করলো, করে বললো যে তুমি কেন আমার বয়ফ্রেন্ডের সাথে এরকম চ্যাট করছো, তোমার তো নিজেরও বয়ফ্রেন্ড আছে, আমি প্রোফাইলে দেখতে পাচ্ছি। তখন মেয়েটি বললো নিজের বয়ফ্রেন্ডকে যখন সামলাতে পারিস না তখন অন্য মেয়েকে এসে বলিস না কিছু। অ্যান্ড কথাটা তখন সেই মেয়েটার মাথায় ঢুকলো, সত্যিই তো নিজের বয়ফ্রেন্ডের তো দোষ আছে, তাহলে সে কেন তখন অন্য মেয়ে যে কিনা তাকে এন্টারটেন করেছে তাকে গিয়ে বলছে। তো সেইখানেও সে হাত জোর করে একদম ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ভুলে গেছে বললো।
মেয়েটি আবারও ক্ষমা করে দিল। এরপরে যে কেসটা ঘটালো ছেলেটা, সেটা আরও প্যাথেটিক। সেটা হচ্ছে মেয়েটির একটি বন্ধু ছিল, তার একটা দিদি ছিল, সে বাংলাদেশে থাকতো। তার হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে, সে বিধবা, তার হাজব্যান্ড বাংলাদেশি অ্যাক্সিডেন্টে মারা যায়। তো সেই দিদিটি, যে কিনা বিধবা, হাজব্যান্ড মারা গেছেন, বাংলাদেশে থাকতেন, সেই দিদিটি মেয়েটির ফ্রেন্ড লিস্টে ছিল। কারণ ওই দিদিটির ভাই, যে কিনা মেয়েটি স্কুলে পড়তো, তার কমন ফ্রেন্ড ছিল, তো ফ্রেন্ড লিস্টে ছিল। ছেলেটির এত কি মেয়েটির প্রোফাইল থেকে খুঁজে খুঁজেই মেয়ে বার করতো। সেই বিধবা মেয়েটিকে গিয়ে বলল, তার একটা বাচ্চাও ছিল, তুমি আমাকে বিয়ে করবে? আমার গার্লফ্রেন্ড, মেয়েটি তখন অ্যাজ ইউজুয়াল জিজ্ঞাসা করেছে, যেহেতু মেয়েটি প্রচুর ফটো পোস্ট করতো, একদম উজাড় করে দেখাতো যে আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি, দুজনের ফটো দিত সারাদিন। তো বলছে, তোমার তো গার্লফ্রেন্ড আছে। তো বলছে, না, আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, তুমি কি আমাকে বিয়ে করবে? তোমার ছেলে আছে, আমার কোনো দায়িত্ব নিতে সমস্যা নেই। মেয়েটি তখন ছেলেটিকে কিছু না বলে মেয়েটিকে মেসেজ করে যে, তোমার কি ডিভোর্স হয়ে, তোমার কি ব্রেকআপ হয়ে গেছে? তোমার বয়ফ্রেন্ড আমাকে এরকম মেসেজ করেছে। মেয়েটি আকাশ থেকে পড়ে। মেয়েটি বলছে, না, এই তো কিছুক্ষণ আগেই কথা বললাম। বলছে, দেখো, তোমার বয়ফ্রেন্ড আমাকে এরকম মেসেজ করছে, আমার তো একটা সেন্টিমেন্ট আছে, আমি বিধবা বলে তো এরকম না কি যে কেউ এসে এরকম মেসেজ করতে পারে। আমারও আশা জাগে, কারণ আমিও বিয়ের জন্য ভাবছি, কেউ অ্যাপ্রোচ করলে আমিও ভাবছি, তো আমি আগে কনফার্ম করলাম। বললাম, না, এরকম কিছু না, আমার সাথে রিলেশন আছে, তুমি প্লিজ এসবের মধ্যে এসো না। সে আজ পর্যন্ত কিন্তু মেয়েটির ফ্রেন্ড লিস্টে এখনও রয়েছে। এটা গেল। এগেন ভুলে গেছে, ক্ষমা করে দাও, আর কোনোদিনও ভুল হবে না, কোনোদিনও ভুল হবে না, ঠিক আছে। তারপরে নর্মাল চলতে থাকলো। তার মাঝেও অনেক কেস হয়েছে, ধরেছে, যাই হোক, ওগুলো সব ওই চ্যাটম্যাট আর কি, কিছুই না। তারপরে লকডাউন আসলো। লকডাউনে যেরকম হয় আর কি, তার কাজ ছিল, মেয়েটির কাজ ছিল না। মেয়েটি সারাদিন ফোন করতো, সে সারাদিন ঘুমাতো, রাত্রিবেলা তার কাজ চলতো, নাইট ডিউটি থাকতো যেহেতু তার। এরকম হয়েছে কি, ছেলেটি জেগে অন্য কারোর সাথে মেসেজ করছে, কিন্তু মেয়েটিকে বলেছে, ও আমি ঘুমিয়ে পড়েছি, আমি টায়ার্ড, আমি ঘুম থেকে লেট করে উঠেছি, এরকম অন্য কিছু। লকডাউনের সময় তাদের বিয়ে ঠিক হয়। বিয়ে অ্যাকচুয়ালি তার 2 বছর আগে থেকে ঠিক হয়েছিল, কিন্তু অন্যান্য কারণে, কি মারা যাচ্ছে এই সমস্ত কারণে বিয়েটা পিছনে থাকে। ভগবান হয়তো চাইছিলই না যে বিয়েটা হোক, কিন্তু এখানে যেটা লেখা থাকে সেটা তো হবেই, প্লাস ওই দুটো মানুষ যা চাবে তা তো হবেই। তো এরকম লকডাউনের টাইমে বিয়ে ঠিক হয়। মেয়েটি তখনও ডাইসি ছিল যে বিয়ে করবে কি করবে না, কারণ এত ঘটনা হয়ে এসছে, শুধু মেয়েলি কেস না, আরও অনেক বাজে বাজে কেস রয়েছে। মেয়েলি কেসের জন্য হয়তো তাও কেউ বিয়ে করে না, কিন্তু ওইসব ঘটনা কেউ মেনে নেয় না। তাও অনেক ভাবনা চিন্তা করে বিয়ে ফিক্সড হলো। বিয়ের 7 দিন আগেও একটা মেয়ের সাথে ধরলো, সেম প্যাটার্ন, ফেসবুকে চ্যাটে। বারবার বলা হলো, তখন ওটা যেহেতু প্রমাণ ছিল না কোনো সেরকমভাবে, জাস্ট ডাউটের বেসিসে ধরেছিল মেয়েটি, তো ছেলেটি পুরো ডিনাই করে গেল, যেহেতু কোনো প্রমাণ নেই। তো তারপরে এসে বলেছিল কিছুদিন আগে বিয়ে, যে তোমার আমি বিয়ে করবো কিনা ভাবছি, কারণ এত ঘটনা, বিয়ের 7-10 দিন আগেও এরকম ঘটনা। তো আমি বলছি, না, কিছু তো ঘটেইনি, আমি তো কিছু করিনি, তোমার এসব মনে সন্দেহ জেগে গেছে, এরকম বলছে। ফাইনালি তাদের বিয়েটা হলো। বিয়ের 1 বছর খুব ভালো গেছে তাদের, খুব সুন্দর গেছে। প্রথম বছরের অ্যানিভার্সারিতে, বিয়েতে, মানে ধরো কালকে অ্যানিভার্সারি, আজকে রাতে সে তার বাড়িতে কিছু গেস্টকে ডাকে। সেই রাত্রে মেয়েটি তার আগে ড্রিঙ্ক করতো না, মেয়েটির ড্রিঙ্ক করা হচ্ছে বিয়ের পর থেকে শুরু হয়। এমনি সময় তো ড্রিঙ্ক করতে দিত না, ছেলেটি বলতো, না, খেও না, শরীর খারাপ করবে, শরীর খারাপ করবে। অ্যানিভার্সারির দিন রাত্রিরে তাকে খাইয়ে পুরো আউট করে দেয়। মেয়েটি আউট হয়ে গিয়ে ঘরে শুয়ে পড়ে। মেয়েটির ঘরে আরেকটি মেয়ে ছিল, আরেকটি ছেলে ছিল, আর মেয়েটির হাজব্যান্ড ছিল। আরেকটি যে ছেলে ছিল তার নাইট ডিউটি চলে, সে ঘরে বসেই কাজ করছিল। মেয়েটি তো চলে গেছে শুতে, বমি ঠমি করে একাকার কাণ্ড, ঘরে শুতে গেছে। তার মাথাতে এটা আসেনি যে পরে কি হতে চলেছে। তার হাজব্যান্ড আরেকটি যে মেয়ে ছিল তার সাথে ডান্স করছিল, খুব ক্লোজ ডান্স। তারপরে তো মেয়েটির কোনো হুঁশ নেই, জানে না কি হয়েছে। অর্ধেক রাত্রে মেয়েটির ঘুম ভেঙেছে, বিছানার পাশে দেখছে তার হাজব্যান্ড নেই, কোথায় গেছে। দরজা খুলে বেরিয়ে সোজা ডাইনিংয়ে এসে দেখছে আরেকটা যিনি ছেলে ছিলেন তিনি বসে কাজ করছে। তাকে জিজ্ঞেস করেছে,
কোথায় সে? বলছে মেয়েটি তো আরেকটি যে মেয়ে ছিল সে বমি করছিল, তাকে ওয়াশরুমে নিয়ে গেছে। তো মেয়েটি তখন টলতে টলতে ওয়াশরুমের দিকে যায়, ওয়াশরুমের দরজা ছিটকিনি বাইরে থেকে আটকানো। মেয়েটি এতটাই আউট, ওর ভেতরেও দরজা খুলে ঢোকার চেষ্টা করছে, ভাবছে ভেতরে কেউ আছে, হয়তো বমি টমি করছে, ক্লিন করছে। তারপরে খেয়াল করে যে বাইরে থেকে তো ছিটকিনি আটকানো। তারপর আবার সে ডাইনিংয়ে আসে, সে জিজ্ঞাসা করে কোথায়, বাথরুমে তো নেই, বাথরুমের ছিটকিনি তো বাইরে থেকে আনানো, বাথরুমেই তো ছিল বলে সেও ওঠে। তো তখন তাদের 3টে ঘর ছিল, একটা ঠাকুর ঘর, একটা তাদের বেডরুম, আর একটা অন্য রুম। সেই রুমে গিয়ে দেখে মেকআউট করছে। আমি একটা ভালো ভাষা খুঁজছিলাম কারণ মুখ থেকে খুব বাজে ভাষা বেরোচ্ছিল। মেকআউট করছে। সে মেকআউট করতে দেখে তার বিশ্বাস হয় না যে সেটা হচ্ছে। জিজ্ঞেস করি কী করছো? তো বলছে যে বমি করেছে, তাই আমি ক্লিন করছিলাম, গলায় মুখে লেগে গেছিলো, জামা কাপড়টা এই অবধি খোলা। শীতকাল তখন, গায়ে একটা চাদর চাপা দিয়ে দাও, তুমি চলো ঘরে গিয়ে শোবে। মেয়েটি বললো। তো তারপরে সে ঘরে গিয়ে শুয়ে পড়লো। আধা ঘন্টা 40 মিনিট বাদে তার আবার ঘুম ভাঙে, মানে ঘোর ভাঙে বলবো, ঘোরে রয়েছে সে, পুরো ডিজনেস তার মধ্যে। সে তখন বললো যে ঠিক আছে আরেকবার গিয়ে দেখি কোথায়। উঠেছে, সেম জিনিস দেখলো। তখন তার মাথায় হলো, বললো কী করছো এখানে তুমি? কারণ তখন সে অল্প অল্প হুঁশে এসছে। ওই ছেলেটিও কিন্তু ছিল, সেও দেখেছে। দেখার পর সে শুয়ে পড়লো। পরের দিন মেয়েটির অ্যানিভার্সারি, বাড়িতে সব লোকজন আসবে। পরের দিন সকালে উঠলো, উঠে মনে করতে পারছিল না যে আগের দিন রাত্রে কি হয়েছে। মানে মনে তো করতে পারছে কিন্তু বুঝতে পারছে না যেটা দেখেছে সত্যি কিনা, নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। অ্যানিভার্সারির দিন ভালোভাবে কাটলো তাদের, বাড়িতে লোকজন আসলো, ফটো মটো তুললো, সব জায়গায় ফেসবুকে ফটো মটো দিল। তারপরে ছেলেটিকে চেপে ধরলো যে আমি কিন্তু, সে ডিজিনেসে ছিল অ্যান্ড তার কিছু মনে ছিল না যেটা দেখেছি ওটা সত্যি কিনা। সে ছেলেটিকে চেপে ধরলো লাগাতার 3-4 দিন। চেপে ধরার পর ছেলেটি ফাইনালি বলল যে আমার যা হয়েছে ভুল হয়ে গেছে। আবারও ভুল? কতবার ভুল হয় একটা মানুষের? আর এটা শুধু তার বউয়ের সামনে সে যে বলেছে এরকম না, ওই দাদাটিও ছিল, ওই ছেলেটিও ছিল, তারও ওয়াইফ ছিল, তাদের সামনে বলেছে আমার ভুল হয়ে গেছে যা হয়েছে। ওই মেয়েটি তো আমার কাছে বারবার আসছিল, তাই জন্য আমি গেছি তার কাছে, হয়ে গেছে মেকআউট, তাতে কী আছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। মেয়েটি ডিসাইড করলো মেয়েটি ডিভোর্স দিয়ে দেবে। মেয়েটি বাড়িতে জানাতে পারলো না, কারণ ভয় পাচ্ছিল বাড়ির লোক কী ভাববে, প্রেম করে বিয়ে করেছে, পরিবারের লোকজন কি বলবে, এইসব নিয়ে খুব ভয় পাচ্ছিল বলতে। তারপর লাগাতার ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বলতে বলতে মেয়েটি আবারও ক্ষমা করে দিল। ক্ষমা করে দেওয়ার পর তারপরের বছর ফ্যামিলি নিয়ে আবার ঘুরতে গেল। ফ্যামিলি নিয়ে ঘুরতে যেত মেয়েটি, ফ্যামিলি নিয়ে ঘুরতে গেল, সে বছর কিছু আর ধরতে পারিনি। 3 নম্বর বছর মেয়েটি আবার একটা তীর্থস্থানে ঘুরতে গেল। এমনই মহিমা, শিব মন্দিরে পুজো দিতে যাওয়ার ঠিক আগেটায় তার ডাউট হচ্ছিল ট্রেনে ওঠা থেকেই, কিছুতে চলছে কিছুতে চলছে কিছুতে চলছে। সেখানে মেয়েটির একটা বন্ধুও গেছিল। তো যেদিন শিব মন্দিরে মেয়েটি পুজো দিতে যাচ্ছে, পুরো ফ্যামিলি যাচ্ছে, সেদিন ছেলেটি তার একটা ফটো দেখাতে নিয়ে আসে মেয়েটিকে। দেখা যাবে আমার পিছনে যে ফটোটা উঠেছে, সেলফ অবসেসড, আমি সুন্দর, আমি বিশাল সুন্দর, আমি কোনোদিনও বুড়ো হবো না। মেয়েটিকে বলতে তুমি বুড়ি হয়ে যাবে, তোমাকে কেউ পাত্তা দেবে না, এইরকম তুমি ওই রকম, তোমার দাঁত উঁচু কপাল চওড়া। মেয়েটি বলতো তুমি দেখেই বিয়ে করেছো, এখন কেন ভালো লাগছে না? তাহলে অনেক রকম হয়। তখন আমি মজা করে বলছি তুমি কেন এরকম করো, মেয়েটি উড়িয়ে দিত, ঠিক আছে এরকম রিলেশনশিপ চলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, মজা করে বলা। কিন্তু মজাটা যখন দুজন থাকে না, দুজনের মধ্যে হলে ঠিক আছে, যখন বন্ধু বান্ধব থাকে, বাইরের 10টা লোক থাকে, তাদের সামনে যদি বলে এরকম মজা করে, সেটা ইনসাল্টিং। তাও মেয়েটি উড়িয়ে দিত, ঠিক আছে বলছে তো, নিজের লোক তো, বন্ধু বান্ধব তো নিজেরই, বাইরের লোক যারা আসছে তাদের সাথে তারাও তো নিজের মতো হয়ে গেছে, অনেক কিছু মেয়েটি ছেড়ে দিতে আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পুজো দিতে যাওয়ার আগে ফটোটা দেখাতে আসলো, তখন দেখলাম একটা মেসেজ পপ আপ হলো। মেসেজটা কার ছিল?
সেই মেয়েটি যাকে প্রথম বছর অ্যানিভার্সারির দিন রাতে ধরেছিল, যার সাথে ধরেছিল। তো তখন আচ্ছা, প্রথম বছর ধরার পরে মেয়েটি কিন্তু সেই মেয়েটিকে কিছু বলেনি, কারণ তার ওই মেয়েটির কথা মাথায় ছিল যে নিজের বয়ফ্রেন্ডকে যখন সামলাতে পারো না, অন্য মেয়েকে এসে বলতে যাও না, তো তাই জন্য সে কিছু বলে না। যখন 3 নম্বর বছরে ঘুরতে গিয়ে জিনিসটা ধরলো, তখন সে দুজনকেই ধরেছে, ধরে বলেছে আজকে তো আমি বাড়ির লোককে বলেই ছাড়বো, আমি থাকবো না এই ছেলের সাথে, প্লাস আমি বাড়ির লোক সবাইকে বলে দেবো। সেই সময় বাড়ির লোকেদের মধ্যে এমন একটা ঝামেলা চলছিল, সে বলতে গিয়ে সিঁড়ি দিয়ে দরদর করে নামতে গিয়েও সে বলতে পারেনি, কারণ দেখছে অলরেডি তার বাবা মায়ের মধ্যে ঝামেলা চলছে, সেখানে বলতে পারেনি। সারাটা রাস্তা সেই মেয়েটি আর তার হাজব্যান্ড ব্লিডিং করতে করতে এসেছে, প্লিজ এটাই লাস্ট টাইম, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও হবে না। মেয়েটি বললো তোমাদের ভুল হচ্ছে ততক্ষণ মনে হয় না যতক্ষণ না তোমরা ধরা পড়ছো, যখনই তোমরা ধরা পড়ে যাও তখনই মনে হচ্ছে তোমরা ভুল করে ফেলেছো। আর ভুল একটা মানুষের বারবার হয় না, বারবার যে একই ভুল করে তার সেটা নেচার, ক্যারেক্টার, আর মানুষের নেচার ক্যারেক্টার বদলানো যায় না। তো তারপরেও বাড়িতে এসে কোনো না কোনোভাবে সেই ভুলে গেছে, ক্ষমা করে দাও, পা ধরে পুরো শুয়ে পড়বে এরকম অবস্থা করে ছেলেটা মেয়েটাকে আবার মানিয়ে নিল। বাট মেয়েটা এবার বললো দিস ইজ দ্য লাস্ট টাইম, তোমাকে আমি সুযোগ দিচ্ছি, এরপর যদি একটা ভুল হয়েছে ছোট থেকে ছোট, সেটা যদি কাউকে মেসেজ করাও হয়েছে ফ্লার্টি, কারণ চিটিং কখনো এটা দিয়ে শুরু হয় না, চিটিং এটা দিয়ে শুরু হয়, তাহলেও কিন্তু তোমার সাথে সে থাকবে না। সে বললো একদম, এরপর যদি আমি ছোট থেকে ছোট কিছু ভুল করি আমি নিজেই তোমার লাইফ থেকে চলে যাবো। দেন পুজোর সময় অন্য আর একটি মেয়ে, তারই সে যেখানে থাকতো সেখানেই থাকতো, তাকে বাড়ি নিয়ে এলো একদিন। বাড়িতে নিয়ে আসার পর মেয়েটি বললো এই মেয়েটিকে আমার ঠিক ভালো লাগেনি দেখতে, মানে হচ্ছে বিহেভিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ ভালো লাগেনি, তুমি এই মেয়েটিকে আর বাড়িতে আনবে না। বাড়িতে আনিনি, আর সে ছাদে চলে গেছে, সেটি শুনে ছাদে চলে গেছে, ছাদে গিয়ে মেকআউট করছে। মেয়েটি দেখার পর ছাদ থেকে ঝাঁপ দিতে যায়, তার বউ ছাদ থেকে ঝাঁপ দিতে যায়, সেখানে যে মেয়েটির সাথে মেকআউট করছিল তার ভাইও ছিল, আরও আরেকজন ছিল ছেলে। সে তখন তাকে বোঝায় জীবন শেষ করে দেওয়া কোনো সলিউশন না, জীবনটা শেষ করে দেওয়া কোনো সলিউশন না। মেয়েটি নিচে আসে, বাড়ির লোককে জানায় সে আর থাকবে না, কারণ পুজোর সময় তার সব বাড়ির লোক তার বাড়িতে আসতো। তার বাড়ির লোকও দেখলো সে মদ ফাদ খেয়ে কী করে, কী উৎপাত করে, প্যান্ডেলে গিয়ে পড়ে যাচ্ছে, এ করছে। সেখানে দেখো সবাই এসে বলতো তুমি তোমার হাজব্যান্ডকে কিছু বলো না, এত মাতলামি করে, খেয়ে দিয়ে ওর গায়ে পড়ে যায়, কিছু বলো না, তুমি কেন বলো না? মেয়েটিকে সবাই এসে কনসোল করছে, ঠিক আছে একটু বেশি খেয়ে নিয়েছে একদিন, ঠিক আছে পড়ে গেছে উঠে যাবে। তার আগে মেয়েটি বহুবার যেতে বারণ করেছে, ধুনুচি নাচ হয় অষ্টমীর দিন, যেতে বারণ করেছিল যে না করো না, ধুনুচি নিয়ে গায়ের মধ্যে পড়ে যাচ্ছে, ওই ভিডিও সবাই দেখেছে যেখানে থাকতো। কতটা ইনসাল্টিং সেই দিন মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, এক তো ছোটবেলা এরকম, এক তো মেয়েটির ছোটবেলা খুব খারাপ গেছে, তার উপরে জবে থেকে ছেলেটার সাথে আলাপ হয়েছে, হিউমিলেশন নিতে নিতে তার মাটিতে ঢুকে যাওয়ার মতো অবস্থা। সে নিজে কিছু করেনি, অন্যের জন্য তার নিজের লজ্জা লাগছে যেহেতু তার সাথে সম্পর্কে জড়িয়ে আছে। সেদিন মেয়েটি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলো, ওপরে আসলো বা ঘরে আসলো, কান্নাকাটি করলো, বাড়ির লোককে বলে দিল আর থাকবে না। অ্যান্ড তারপরে ডিসাইড করলো যে সে ডিভোর্স দেবে। ছেলেটি এবারেও রাজি হয় না, এটা লাস্ট চান্স তুমি আমাকে দাও। ছেলেটি বললো এরপর আমি আর কখনো কিছু করবো না। অ্যান্ড মেয়েটি এবার বলেছে লাস্ট চান্স ছিল এটা না, ডিসাইডেড। মেয়েটি আস্তে আস্তে হিল করতে শুরু করে, অনেকটা খারাপ সময় মেয়েটি কাটিয়েছে, এমন ট্রমাটাইজিং সিচুয়েশনে গেছে, রাস্তায় মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তার অফিসের স্টাফরা এসে তুলছে, কখনো রাস্তার লোক এসে তুলছে, জল দিচ্ছে, কারণ তো খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিল। তা খাওয়া দাওয়া সব বন্ধ,
তার কিছু নেই, তার মনে হচ্ছে যে তার বাজাটা বৃথা। এরপরও থেমেছিল না, ছেলেটি বাড়িতে গিয়ে বলে এসছে যে আপনাদের বাড়ির মেয়ের ক্যারেক্টার খারাপ, এই সেই। এদিকে মেয়েটিকে রিকোয়েস্ট করেছে, তার বাড়িতে কিছু বলা যাবে না, ডিভোর্স দিচ্ছ দাও, তার বাড়িতে কিছু বলা যাবে না। যাই হোক, এই সমস্ত গেছে মেয়েটির জীবনের উপরে। মেয়েটি যখন ফাইনালি বাঁচতে শুরু করলো, কারোর সাথে সম্পর্কে না গিয়ে জাস্ট বন্ধুর মতো কারোর সাথে বাঁচতে শুরু করলো, তখন তাকে নানা লোকে নানা কথা বলতে শুরু করলো, কটু কথা। মেয়েটিকে মেয়েরাই বলছে। মেয়েটির বন্ধু বান্ধবী যারা রয়েছে, আশপাশে যারা থাকে তারা রয়েছে, যে কাউকে কিছু বলতে হবে না, তুই তোর মতো কাজ করে যা, তুই তোর মতো যেভাবে চলছিস চল, যেভাবে ভালো থাকিস, কারণ তো খারাপটা আমরা দেখেছি। তুই ভালো কাজ করলেও 10টা লোক তোকে বাজেই বলবে, যারা ওপর থেকে দেখে, কিছু জানে না, কিছু শোনে না। আমি গল্পটা খুব ছোট করে বললাম। ডিভোর্সের পরেও মেয়েটির অনেক গল্প ছিল, তার ফ্ল্যাট নিয়ে গল্প, একটা পার্সোনাল লোন নিয়ে গল্প, একটা আংটি নিয়ে গল্প, আর এসব গল্প আর বলতে চাইনি। 11:30 বাজে, আমি জাস্ট খাওয়া দাওয়া করলাম, আমি এখন ভিডিওটা এডিট করব। আর এই ভিডিওটা আমি আমার চ্যানেলে রাখবো না, আমি এটাকে ডিলিট করবো, কারণ এই সমস্ত ধরনের বাজে ভিডিও আমি রাখতে চাই না চ্যানেলে। আমার নিজের একটা পেশেন্স লেভেল আছে। এত কিউরিওসিটি কি মানুষের লাইফে না দেখালে নয়? জানি যে আমরা হয়তো একটু চেনা মুখ, বা যারা ধরো সিনেমা সিরিয়াল করে তাদের জন্য আমাদের কিউরিওসিটি বেশি থাকে। আমাদের মুখ যেমন কিছু মানুষ চেনে, কিউরিওসিটি বেশি থাকে, বাট কিউরিওসিটি কন্ট্রোল করতে হয়, কিউরিওসিটিটাকে কন্ট্রোল করতে হয়। সেই কন্ট্রোল আধেক লোক করতে পারে না, ঢুকে যায়। প্যারাডিজম বলে একটা ওয়ার্ড হয়, জানো তো? প্যারাডিজমে তো আমি দেখে নি ঠিকঠাক বলছি কিনা বা ঠিকঠাক প্রোনাউন্স করছি কিনা, আমি স্পেলিংটা লিখে দিচ্ছি। আমি রিসেন্টলি একটা বইতে এটা সম্বন্ধে পড়েছি। সেটা হচ্ছে কোনো মানুষের সম্পর্কে বাইরে থেকে দেখে বা ফার্স্ট টাইম দেখে একটা আমাদের ধারণা তৈরি হয়। হতেই পারে সেই ধারণাটা আমাদের ভুল। তো এরকম একটা স্টোরি আমি পড়েছিলাম। মেট্রো স্টেশনে একটা লোক তার বাচ্চাকে নিয়ে উঠেছে, বাচ্চাটা অসম্ভব জ্বালাতন করছে মেট্রো স্টেশনের মধ্যে। তো তখন মেট্রোর মধ্যে আর কি মেট্রোর আদার্স প্যাসেঞ্জাররা ভাবছে যে লোকটা ছেলেটাকে কিছু বলছে না কেন, তার বাবা হবে হয়তো, কেন শাসন করছে না, কেন এরকম পাগলামো করতে দিচ্ছে, ভ্যা করে কাজে জোরে জোরে এদিক ওদিক ছুটোছুটি করছে, পাগলের মতো করছে, কেন করছে? বিরক্ত হয়ে যাচ্ছে প্যাসেঞ্জাররা। তো একজন প্যাসেঞ্জার তার বাবাকে বলেই দিয়েছে যে আপনি আপনার ছেলেকে শাসন করছেন না কেন, এভাবে কেন দৌড়াদৌড়ি করছে, এভাবে কেন ভ্যা করে কাজে এখানে মেট্রোর মধ্যে। তখন লোকটা বললো, সবাই বিরক্ত, প্যাসেঞ্জাররা সবাই বিরক্ত, যে বলছে সে সব থেকে বিরক্ত। তখন তার সাথে যে বাবাটা ছিল সে তখন বললো ওর মা মারা গেছে এক্ষুনি, আমরা হসপিটাল থেকে এখন বাড়িতে ফিরছি। সাডেনলি সবার ওই প্যারাডিজম যেটা বললাম, আমি জানি না ঠিকঠাক প্রোনাউন্স করছি কিনা, চেঞ্জ হয়ে গেল। তখন সবাই ভীষণ তার জন্য সিম্প্যাথি দেখাতে লাগলো। তো এটা হচ্ছে ব্যাপার, যখন আমরা কারোর সম্পর্কে কোনো একটা ধারণা তৈরি করি কিছু না জেনে, তখন একরকমের ধারণা থাকে, হতে পারে সেটা ভালো ধারণা, হতে পারে সেটা খারাপ ধারণা। পুরো গল্পটা জানার পরেও আমাদের আবার ধারণা চেঞ্জ হয়ে যায়, ভালোভাবে চেঞ্জ হতে পারে, খারাপভাবে চেঞ্জ হতে পারে। তো আমার মনে হয় মানুষের একটু কিউরিওসিটি কন্ট্রোল করা উচিত অন্যের লাইফ সম্পর্কে। যখন জানো না, দেখছে যে যখন জানাতে চাইছে না, তাকে বার পোক করে 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 জিজ্ঞাসা না করলেই কি নয়? এরকম আমার মতো প্রচুর লোকে ব্লগ বানায়, তাদের পার্সোনাল লাইফে সমস্যা হতে পারে। প্লিজ আমি রিকোয়েস্ট করছি, যারা এই ধরনের অনেকেই বাজে কমেন্ট করেছে, আমি পুরো ধরে ধরে ব্লক করে দিয়েছি। একজন তো লিখেছিল আমি দার্জিলিংয়ে একা যাইনি, আমার সাথে সেও গেছিলো, আমি তার কমেন্টটা ধরে ব্লক করে দিয়েছি। সে সব জানে, আবার লিখেছে যে একে যারা চেনে তারা জানে, আমি তো চিনি না, নাম করে তো আমি চিনতে পারলাম না, আমাকে কোথা থেকে চিনলো জানি না, আমার সাথে নাকি গেছিলো একজন, সেটাও জেনে গেছে। এত কনফিডেন্স কোথা থেকে পাই যে মিথ্যা কথা বলার আমার কোনো ধারণা নেই। এই সমস্ত মানুষ নিজের লাইফে ফ্রাস্ট্রেটেড, নিজের লাইফে খুশি নেই, অন্যকে ভালো থাকতে দেখলে তাদের ফাটে, তাদের জ্বলে। এই আমার কান্নার ভিডিওগুলো তারা দেখে যখন আমি একটা দুটো শেয়ার করছিলাম, নিশ্চয়ই ভীষণ খুশি হয়েছিল, ভীষণ হ্যাপি হয়েছিল। তো কিউরিওসিটিটাকে কন্ট্রোল করা উচিত। আমারও কিউরিওসিটি হয়, আমি বলছি না আমার হয় না,
আমারও একটা বান্ধবীর লাইফ, যাকে ধর আমি এক টাইমে চিনতাম, তাকে আমি কারোর সাথে বিয়ে হতে দেখেছিলাম, সে এখন অন্য কারোর সাথে থাকে। আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে কী হয়েছে আগেরজনের সাথে, কিন্তু আমি এটাকে কন্ট্রোল করি। আমি কেন জিজ্ঞাসা করতে যাব? তার কাটা ঘায়ে আমি কেন বারবার নুনের ছিটে দেবো? তার ব্যাপার, তার পার্সোনাল লাইফ। মেয়েটি ছেলেটির সাথে খারাপ করেছে বা ছেলেটি মেয়েটির সাথে খারাপ করেছে, আমার দেখার তো দরকার নেই। মেয়েটি আমার বান্ধবী, আমি চিনি, আমি একজনের সাথে দেখেছিলাম, এখন অন্যজনের সাথে থাকে, সে লাইফে ভালো আছে, এর থেকে আর কী চাওয়ার থাকতে পারে? ভালো থাকাটা হচ্ছে মেন কথা, সেটা সবার জন্যই। মানুষকে এভাবে পোক করো না তোমরা, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। আর শুধুমাত্র মানুষ পোক করার জন্য আমি যে ভিডিওটা বানিয়েছি এটা কিন্তু নয়, গল্পের ভিডিওটা আমাকে অন্য কেউ ভীষণভাবে বাজে রকমভাবে পোক করেছে, যাদের আমি বানাতে বাধ্য হলাম। অনেক মুখ বুঝে সহ্য করেছি, আমি পাচ্ছি না, আমি নিতে পারছি না আর এত কিছু। আমি বাড়িতে একা থাকি, তোমরা থাকো? যারা এসব উল্টোপাল্টা কমেন্ট করছো তারা কি বাড়িতে তোমরা একা থাকো? জানো একা থাকাটা কতটা ডিফিকাল্ট? একটা পার্টনার থাকা লাইফে কত, তোমাদের যারা কমেন্ট করছো বিবাহিত হোক বা আনম্যারিড হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, জানো একা থাকাটা ডিফিকাল্ট? একটা মানুষের সঙ্গে তুমি 3 বছর একই বিছানায় শুয়ে এসেছো, পাশ ফিরলে পাশে কেউ নেই। ইটস নট অ্যাবাউট সেক্সুয়াল, ইটস অ্যাবাউট ইমোশনাল টাচ। বোঝো? ইমোশনাল টাচ বলে কিছু হয়, বোঝো? কেউ কারো কাঁধে এরকমভাবে হাত দিল, মাথায় হাত দিল, সেগুলো সেক্সুয়াল আর্জেসের জন্য নয়। বোঝো এগুলো তোমরা? একা থাকো না। আই এম শিওর যারা সব উল্টোপাল্টা কমেন্টগুলো করেছো, বাড়িতে লোকজন ভর্তি, না হলেও একজন তো পাশে কেউ আছে। আমার মতো না, বাড়িতে ঘরে ঢোকো, ঘরটা খা খা করে, তার মধ্যে তাকে থাকতে হয়, তার মধ্যে তাকে রান্না করতে হয়, তার মধ্যে তাকে অফিসে যেতে হয়, কারণ তার মাথায় লোনের বোঝা রয়েছে। একটা লোন না, একটা লোন নিজের, আর একটা লোন অন্যের বোঝা নিয়ে বসে রয়েছে সে মাথার উপরে। তার সাথে বিভিন্ন রকম সমস্যা, এগুলো তোমরা বুঝবে না। কেউ রান্না করে দিচ্ছে, খাচ্ছ, বা হয়তো নিজেই রান্না করে খাচ্ছ, হাজব্যান্ডকে দিচ্ছ, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, সব ঠিক আছে। বাবা মা রয়েছে, যাদের বিয়ে হয়ে গেছে বাবা মার সাথে কথা বলতে পারছো। আমার লাইফটা ভেবে দেখেছো? একবার আমার লাইফে সব ঘটনাই তখন ভেবে গেছো, আমার ওপেন বুক নাও। একবার আমার লাইফে নিজেদেরকে বসিয়ে দেখো, সারভাইভ করতে পারতে? কষ্ট কি হতো না? আমি ভিডিওটা রাখবো না, আমি ভিডিওটা ডিলিট করে দেবো। এইসব ভিডিও আমি আমার চ্যানেলে রাখতে চাই না। রিকোয়েস্ট করছি, সবাইকে রিকোয়েস্ট করছি, এইভাবে মানুষকে পোক করো না, একদম এক্সট্রিম লেভেলে পুশ করো না, এই সমস্ত কিছু বলতে হয় ভিডিওতে। তার এটা নেওয়ার ক্ষমতা রয়েছে, রাত্রে ঘুমাতে পারে না, কিছু না করেও কন্টিনিউ ব্লেম দিয়ে যাচ্ছে। সবসময় ইগনোর করা যায় না তোমাদের কমেন্ট, জানো তো? এরকম বাজে কমেন্ট, যখন তোমার কোনো দোষ নেই, তোমার কোনো ভুল নেই, ইগনোর করতে পারবে না তুমি সবসময়। এটা বলে ভীষণ সহজ, ইগনোর করো, বাদ দাও, এটা আমি জানি। যারা আমার ওয়েল উইশার রয়েছে, যারা আমাকে থ্রু আউট সেই প্রথম থেকে এই পর্যন্ত সাপোর্ট করে গেছে, আমি তাদের কাছে কী বলে কৃতজ্ঞ আমি বোঝাতে পারবো না। তাদের কমেন্ট দিনের শেষে তোমাকে কতটা হ্যাপিনেস দেয় আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। বাট কী বলতো, চাঁদের মধ্যে দেখবে কালো, চাদর বললে না, যে কোনো সাদা জিনিস একটা ছোট্ট কালো স্পট পরে থাকলে না, ওটাতেই চোখ যায় বারবার করে। তোমাদের কমেন্টগুলোই কালো স্পটের মতো। মানুষের লাইফে কোনো খুশি না দিতে পারো, কোনো সুখ না দিতে পারো, দুঃখ কষ্ট তো অ্যাটলিস্ট দিও না। একটা মানুষকে তো উল্টো পাল্টা বলো, জানো না কিউরিওসিটি হচ্ছে, কন্ট্রোল করতে শেখো। আমিও শিখছি, আমি এটাও কন্ট্রোল করতে পারতাম, আমি চাইলে নাই বলতে পারতাম, কিন্তু আমি আর কন্ট্রোল করতে পারিনি, এক্সট্রিম লেভেলে হয়ে গেছে। আজকে প্রায় আমি 1 বছর ধরে এগুলো শুনছি, 1 বছর হতে চলে আমি এগুলো নিয়ে শুনছি টানা, আমি নিতে পারছি না। বাড়িতে কেউ থাকলে খাবার মুখের সামনে দিয়ে দিলে অনেক কথা আসে, অনেক কিছু বলতে ইচ্ছা করে। যখন কেউ আমার জুতোটা পরে দেখবে যে আমি কী জুতো পরে হাঁটছি, কোন রাস্তায় হাঁটছি, সেই রাস্তাটা কতটা ডিফিকাল্ট, তখন গিয়ে বুঝতে পারবে। এই জন্য বলে না, কেউ কারোর লাইফে কষ্ট বুঝতে পারে না, আমরা বাইরে থেকে দেখে জাস্ট একটু আধটু গেস করতে পারি, অনুভব করতে পারি, দিতে পারে না।
এরকম করো না, আমি রিকোয়েস্ট করছি। নিজে বাঁচো, অন্যদেরকেও বাঁচতে দাও, দয়া করে বাঁচতে দাও অন্যদেরকে। একটা মানুষের রাতের ঘুম কেড়ে নিচ্ছ এরকমভাবে। বলবে সোশ্যাল মিডিয়াতে আছো, এগুলো তো নিতেই হবে। একটু কি সেন্সিবল হওয়া যায় না? সোশ্যাল মিডিয়াতে আছে ঠিক আছে, তোমরাও আছো, তোমাদেরকে যদি এভাবে কেউ বলতে, আজকাল ট্রোল করাটা জাস্ট ফ্যাশন হয়ে গেছে। সবাইকে সবাইকে যাকে বলবো তাকে ট্রোল করবো। কারোর ভিডিও পছন্দ না, স্কিপ করে চলে যাও। আমার ভিডিও কারোর ভালো লাগে না, চলে যাও। বলি তো নি থেকে যাও, জোর করে রেখে দিচ্ছি। পছন্দ না হলে চলে যাও। আমিও অনেকের ভিডিও দেখি। আমি বেসিক্যালি ট্রাভেল ব্লগ দেখি, আর ইদানিং মানে লাস্ট 1-2 বছর ধরে আমি ফাইন্যান্সিয়াল ব্লগগুলো দেখছি, যাতে নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশনেরও বেটার করতে পারি, ইনভেস্টমেন্ট এসব ভিডিও দেখি। আমি অনেকের ব্লগও দেখি, অনেকের ব্লগ ভালো লাগে দেখতে, অনেকের ব্লগ ভালো লাগে না দেখতে। আমি কি তাই বলে তাদের ওখানে গিয়ে কমেন্ট করি? যবে আমি ব্লগ করতাম না তবেও আমি অনেকের ব্লগ দেখতাম, তখন আমার অনেকের ব্লগ খারাপ লাগতো, তারপরে আমি কি কমেন্ট করতাম না, তোমার ব্লগ খারাপ লাগছে, তুমি কেন এটা পড়েছো, তুমি কেন এর সাথে যাচ্ছ, তুমি কেন ওর সাথে বসছো, তুমি কেন ওর সাথে শুচ্ছো, তুমি কেন এই খাচ্ছ। আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে। আমি জাস্ট এই মাস হবে, 6-7 মাস আগে হবে, হয়তো বা 1 বছর আগে, আমি একটি মেয়ের ভিডিও দেখছিলাম। সেও বাংলা ব্লগ ট্লগ করে, শর্টস করে অ্যাকচুয়ালি বেশি। তো সে প্রেগনেন্ট ছিল, খুব সুন্দর একটা জামা পরে তার ওই প্রেগনেন্সির ফটোশ্যুট হয়েছে। তো জামাটা যেটা পরেছে তো অনেক রিভিলিং ড্রেস, সেটা অনেকের পছন্দ নাই হতে পারে। সেখানে সে প্রেগনেন্ট, মানে মানে কি বলবো, অনেকগুলো মাস পেরিয়ে এসছে, লাস্টের দিকে বোধহয় যখন ফটোশ্যুট টুট হয়েছে আর কি, মানে ফুল বেবি বাম্প রয়েছে। ওখানে গিয়ে দেখছি প্রচুর মানুষ কমেন্ট করেছে, মাতৃত্ব এখন একটা ফ্যাশন হয়ে গেছে, এটা কি ড্রেসের ছিঁড়ি, তোমার শ্বশুরবাড়ির লোকজন কিছু বলে না কেন, তোমার হাজব্যান্ডটা কিরকম, তোমার হাজব্যান্ড একটা ভেড়া, বাজে বাজে কমেন্ট মহিলাদেরকে জানায় তাই লিখেছে। তোমরা একবার ভাবো না, যারা এরকম ধরনের কমেন্ট করো, যে সে তো প্রেগনেন্ট, তার মাথার ওপর কি চাপ পড়বে, তার মেন্টাল হেলথের কি অবস্থা এরকম সিচুয়েশনে, প্রেগনেন্সির টাইমে তোমাদের এরকম একটা কমেন্ট করে। এবার তোমরা বলবে ও সোশ্যাল মিডিয়াতে এরকম জামা পরে ফটো চলে, তো আমাদের রাইট তো আছেই লেখার, রাইট আছে, কিন্তু এটা তোমার চয়েস যে তুমি কি লিখবে বা কি না লিখবে। তুমি পজিটিভিটি ছড়াবে না নেগেটিভিটি ছড়াবে। তোমার যদি পছন্দ না হয় এরকম জামা কাপড়, তুমি স্কিপ করে চলে যাও, দেখো না, কেন দেখছো? তার বাড়ির লোকের সমস্যা নেই, তার হাজব্যান্ডের সমস্যা নেই, সে পড়েছে তার সমস্যা নেই। আমার ভালো লেগেছে পার্সোনালি দেখে। ওরকম একজন প্রেগনেন্ট মহিলার ওই অবস্থায় তোমরা এরকম একটা বাজে কমেন্ট যারা করে দিলে, দিয়ে নিজের দিব্যি রাত্রেবেলা ঘুমিয়ে পড়লে, সেই মানুষটার কথা একবারও ভাবলে না, যার এই রকম সময়ে মন মেজাজ সব ভালো রাখার কথা, যেটা কিনা বাচ্চার হেলথের জন্য ভালো, সে রাত্রিরে হয়তো ঘুমাতে পারছে না এসব কমেন্ট পড়ে, বা নিতে পারছে না। তো বলবে তাহলে এরকম ফটো ছাড়ার দরকার কি? তার লাইফ, সে কিভাবে কি পড়বে, কার সাথে উঠবে, কার সাথে বসবে, তার ব্যাপার। তোমার ভালো না লাগলে দেখো না। কেন একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে তুমি ছোট করো? কেন একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে তুমি নিচে নামাও? তোমার লজ্জা করে না? আমার তো করে। আমি কারোর লাইফে দুটো ভালো না করতে পারে, কারোর লাইফে খারাপটা করবো না। আমি যাকে চিনি না জানি না, আমি শুধু সোশ্যাল মিডিয়াতে দেখছি এ করছি, তাকে কেন আমি নিচে নামাবো টেনে টেনে? তাকে কেন 4টে মন্দ কথা বলে আসবো? আমি যেটা কমেন্ট করছি, আমি যেটা লিখছি, সেটাতে যদি কিছু বাজে লিখি, তার মানে মেয়েটা বাজে হয়ে যাচ্ছে না। আমি আমার মানসিকতার পরিচয় দিচ্ছি যে আমি কি লিখছি, আমি কিরকম মেন্টালিটির। এসব তোমরা বুঝবে না যারা লেখো। বোঝানোর চেষ্টা করেছি, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। আমাকে কাউকে সিম্প্যাথি দেখাতে হবে না, আমার জন্য কাউকে রেসপেক্ট দেখাতে হবে না। যারা উল্টোপাল্টা কমেন্ট করে না, আমি দেখছিলাম কমেন্টগুলো, যারা ভালো ভালো কমেন্ট করেছে, মানে আমার ভালো লেগেছে আর কি যাদের কমেন্ট, তারা আমাকে বরাবর ভালো কমেন্টই করে আসে। যারা বাজে কমেন্ট করেছে তাদের প্রিভিয়াস আমি কিছু কমেন্ট দেখতে পাই ওই ক্লিক করলে, তারা ব্যাকেও আমার সম্পর্কে বাজে কমেন্টই করে এসেছে। এরকম না যে কারণ লিখেছে তোমাকে আগে ভালো লাগতো এখন ভালো লাগে না, আগেও খারাপই লাগতো, আগের কমেন্ট তো বাজে। এসব করো না, একটু কন্ট্রোল করার চেষ্টা করো কিউরিসিটিগুলোকে। মানুষের একটু মনুষ্যত্ব বোধ রাখা উচিত। আমি অনেক কিছু বললাম, অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম, আমি জানি না এরপর কি হবে, বাট আমি পাচ্ছিলাম না নিতে।
আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছিল।